অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই যেমনটা বলেছিলেন গতকালই তিনি পদত্যাগ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে এবং তারপর পরে ঘোষণা করে দিয়েছেন বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তারপরে শুরু হয়ে গিয়েছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের পালা। প্রধানমন্ত্রী মোদী গতকালই এসে গিয়েছেন রাজ্যে। আজকে সকাল 10টায় তিনি 3টে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন, কিন্তু নজর থাকবে বারাসাতে, কারণ আজকে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে বারাসাতের জনসভাতেই তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। আর অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনায় একদিকে সন্দেশখালীতে যেভাবে ইডির ওপরে হামলা হয়েছিল তার উপরে এবং শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যদিও কার্যকর কিন্তু গতকাল হয়নি। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অভ্র সেন, সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্ষেন্দু সেন রয়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, তবে যেমনটা কুসুমিতা বলছিল গত রবিবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কেও তিনি জানিয়ে দিলেন। বিজেপিতেই যোগ দিচ্ছেন তিনি, সম্ভবত আগামী 7 তারিখে তিনি বিজেপিতে যোগদান করবেন। গতকাল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। আর সেই সঙ্গে তৃণমূলকে দুর্নীতিগ্রস্তদের দল বলেও আক্রমণ করেছেন তিনি। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়ায় কিন্তু আমারই ক্ষতি হয়। এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নেওয়ায় ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি। আলোচনায় আসবো। দেবনারায়ণ বাবু, একেবারে আইন অনুযায়ী তো কাজ করেছেন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি, তাহলে সমস্যাটা কোথায়? মানে তিনি যখন প্রধান বিরোধী দলে যোগদান করছেন তখন স্বাভাবিকভাবেই তিনি আক্রমণ শানাবেন শাসকের বিরুদ্ধে। শাসককে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। রবীন্দ্রনাথ দিয়েই বলি, ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকে না পড়া যায়। আবার বলছি, ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকে না পড়া যায়। তুমি তো ফন্দি করলেন, মিথ্যে কথা বললেন, তার মানে এই জিনিসটা বিচারটা, ওই যে আমি একদিন বলেছিলাম তো প্লেটো, নলেজ উইদাউট জাস্টিস অট টু বি কল্ড কানিং রাদার দ্যান উইজডম। জ্ঞান বর্জিত বিচার হলো ন্যায় বিচার বর্জিত চতুরতা। আটকালেন কি? না, আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আজকে বিজেপির কাছে চলে যাচ্ছে। মানে আপনি উনি যদি বলেন চোর তৃণমূলকে, তোর তো ডাকাত। আমি যদি বলি উনি বলেন চোর, তা বিজেপি তো ডাকাত, কোথায় যাচ্ছে? তা ডাকাতির কাছে এই হলো বিচার। এই যে বিচারপতি চলে যাচ্ছে আর বলছে আমি বিচার করেছি। প্রশ্ন হচ্ছে, এত সৎ মানুষ না, ওনাকে সত্যি ভালোবেসেছিলাম বলেছিলাম, কিন্তু ওনার যে মোটো, আপনি ভালোবেসেছিলেন বলছেন, শাসক দল কিন্তু ভালোবাসেনি। অত্যন্ত খারাপ। শাসক দল কিন্তু বিভিন্ন সময় যেভাবে আক্রমণ শানিয়েছিল সেগুলো সবই খুব রুচিপূর্ণ ছিল, এমনটা কিন্তু নয়। আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেই পারেন। আমি যদি বলে ওটা খারাপ, ওটা আরো খারাপ, আমি তো কোনো বলিনি। আমি তৃণমূলকে যুদ্ধে ধোয়া বলছি না, কিন্তু বিজেপি যদি তৃণমূল চোর হয়, বিজেপি হলো ডাকাত, সেই ডাকাতির দল। সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু উনি যে আটকে গেছেন, আপনি বলছেন এই যে আটকে গেলেন, উনি আটকালেন কি করে? ওই যে বলেছি না, জ্ঞান বর্জিত বিচার হলো ন্যায় বিচার বর্জিত চতুরতা। এটা খুব খারাপ, প্লেটো বলেছিল। এই হলে বিচারক, সে বিচার ভালো করে। আমি কিন্তু সদুত্তর কিছু পেলাম না। অব্রর কাছে যাই। অব্র, এই মুহূর্তে তাহলে বিজেপির হাতে অন্যতম ট্রাম্প কার্ড, যার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না, আমি দেবনারায়ণ বাবুর কথাতে প্লেটো থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবকিছু পেলাম। সবটা শুনে আমার সৈয়দ মুস্তাফা আলীর একটা লাইন মনে পড়ে যাচ্ছে। উনি বলেছিলেন যে বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজে তর্কে মজবুত। এবার দেবনারায়ণ বাবু মজবুতভাবে বাজে তর্কটা করলেন কিনা সেটা আমি দর্শকের উপর ছাড়ছি, কিন্তু বিষয়টাতে যদি আসি তাহলে আমাদের বুঝতে হবে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু যে কটা রায়দান করেছেন
সবকটি মামলা সাধারণ মানুষ করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে এই যে রায়গুলো গেছে সেখানে প্রমাণিত যে দুর্নীতি কিন্তু হয়েছে এবং রাজ্য সরকারের অধীনস্থ যেই এক্সিকিউটিভ বডিজগুলো ছিল তারা কিন্তু বহু বছর সময় পেয়েও বহু অভিযোগ পেয়েও এই দুর্নীতিগুলোকে ধরেনি বা এগুলোকে অ্যাক্টিভলি আড়াল করেছিল। তারপর যখন এই রাজ্য সরকার নির্লজ্জের মতো, যদিও তাদের রাইটের মধ্যে আছে সেটা, ওনার রায়গুলোকে চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চ তথা সুপ্রিম কোর্টে, সব জায়গায় জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায়গুলো কিন্তু ভিন্ডিকেটেড হয়েছে। তারপরেও শেখ শাহজাহানকে মাথায় তুলে নাচা পার্টির একজন সমর্থক দেবনারায়ণ বাবু জাস্টিস গঙ্গোপাধ্যায়কে এভাবে পার্সোনাল অ্যাটাক করবেন, সেটাই স্বাভাবিক। তাই আমি সৈয়দ মুজতবা আলীর এই কথা দিয়ে শুরু করলাম। আমার পার্সোনাল অ্যাটাক করিনি, আমি বলেছি কি তৃণমূল অন্যায় করে নেমে কখনো বলিনি। আচ্ছা, আমি তো প্রথমে বলছি তৃণমূল একেবারে অন্যায়, এবং এটা অন্যায় হয়নি তারা, কিন্তু অন্যায়টাকে মোটিভেটেড হয়ে গেলে আজকে 80-90% ওনার পুরো 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 সেটাকে বাতিল, অর্থাৎ কোথায় বাতিল হয়েছে? বাতিল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সব জায়গায় সেই অর্ডারগুলো আপেল্ড হয়েছে। আপনি আপনি অর্ডারের কপি দেখিয়ে দিন, জাজমেন্টের কপি দেখিয়ে দিন। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি জাজমেন্ট অর্ডারের কপি দেখিয়ে দিন। আমি মুখে কুলু মেরে বলছি, আমি মুখে কুলু মেরে কেন বিজেপিতে যোগদান করেছেন এই বিষয়ে রাজনৈতিক চর্চা হলেও তিনি নিজে কিন্তু গতকাল যথেষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই তিনি বিজেপিতে যোগদান করছেন। অন্যদিকে কেন কংগ্রেস নয় সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে কংগ্রেস এমন একটি দল যারা পরিবারের জমিদারির দল। সেটা কি বলেছেন তিনি আপনারা তো শুনেছেন। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তার কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আমার মনে হচ্ছে এখন যেটা কুইট প্রক্রিয়া ছিল আর কি, একটা লেনা দেনার গল্প ছিল। আমি বিচারালয় ছাড়ব, বিজেপির দলে যোগদান করব, পরিবর্তে আমাকে এই দিতে হবে, এক্সচেঞ্জ একটা ছিল। তার জন্যে এত দ্রুত তাকে যেতে দেখছি আমরা বিজেপির দলে। উনি এখন আইনের বইপত্র পড়াশোনা করেছেন, রাজনীতির বইপত্র পড়ুন, সব জেনে যাবেন কত ধানে কত চাল। আর বেশি দিন না, 1 মাস যেতে দিন। এই যে জজ মনে করছে যে টেবিল চেয়ারে বসে উকিলদেরকে একবার ধমকাচ্ছে, পুলিশকে একবার ধমকাচ্ছে, কত ধানে কত চাল রাজনীতিতে, আর তার আবার বিজেপির মতো রাজনীতিতে আরামসে বুঝতে পারবে। ডাক্তার হর্ষবর্ধনের মতন ব্যক্তিত্ব, বিরাট চিকিৎসক, সারা জীবন ধরে দিল্লিতে বিজেপি পার্টি করে বিজেপিকে খাড়া করেছে। ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিল, কিরকম করে তাকে তাড়িয়েছে দেখেছেন? লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে রাম জন্মভূমি আন্দোলন, অযোধ্যার মন্দির উদ্বোধনে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, শুনেছেন তো? সেই পার্টিতে যাচ্ছেন আমাদের পূর্ব বিচারপতি, চিন্তা নাই গাঙ্গুলি সাহেব, কত ধানে কত চাল তুরন্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি হাল হবে আপনার, আমি ভবিষ্যৎবাণী করে দিলাম। শীর্ষেন্দুদা নিয়ম মেনে অবসর নিয়েছেন, অবসরের পর তিনি কি করবেন একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর। সেক্ষেত্রে রাজনৈতিক আকচাকচির জায়গাটা কোথায়? রাজনীতির ময়দানে তিনি কতটা টাফ ফাইট দিতে পারবেন সেটা আমরা সময় হলে দেখতে পাবো, কিন্তু তার আগেই এই যে তাকে নিয়ে টানাপোড়েনটা শুরু হয়ে গেল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, তার কারণটা কি? এতদিন বিচারপতি মানুষের বিচার করেছেন আদালতে বসে, এখন মানুষের আদালতে মানুষ তাকে বিচার করবেন। একজন অনেক দিন পর একজন গাঙ্গুলি তিনি এসছেন, যাকে নিয়ে বাঙালি গর্ব করার সময় এসছে, এটা বলতে পারি। ওটা তার ব্যক্তিগত ব্যাপার এবং ভারতীয় সংবিধানে কনস্টিটিউশনে আছে তিনি পদত্যাগ করতে পারেন জাস্টিস হিসেবে। এই জায়গা থেকে বারবার মনে করতে হবে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকে স্বীকার করেছেন দুর্নীতিকে প্রথম নিয়ে এসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং আদালতে তিনি না দেখালে, আদালত না দেখালে অনেকের সাথে সেটা দুর্নীতিটা ধরা পড়তো না। সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে কে জায়গায় কোন জায়গা থেকে এটা এসছে। আর একটা কথা, এই বিচারপতি দেখিয়ে দিয়েছিলেন যেটা 2 বছর লাগে কি 1 বছর লাগে, তিনি বলেছিলেন না দুপুর 2টোর সময় করতে হবে, 3টের সময় মানিক ভট্টাচার্যকে আসতে হবে, দুপুর 2টোর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে ধরতে হবে। এই যে নজিরবিহীন যে সিদ্ধান্ত, প্রত্যেকটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে রিজেক্ট হয়নি, আমি আবার বলছি রিজেক্ট হয়নি। সেই জায়গা থেকে ভাবতে হবে যে বিচারপতি হিসেবে তিনি অনেক
কিছু করেছেন সাধারণ মানুষের জন্য, যেটা আদালতকে করতে হয়। মহামান্য আদালত সেই জন্য আছে, সাধারণ মানুষের জন্যই আছে। একদমই বিচারপতি হিসেবে তার ভূমিকা আমরা সকলেই দেখেছি, এবং রাজনীতিক হিসেবে তার ভূমিকা সময় দেখাবে। কিন্তু গতকাল যেমনটা আমরা দেখলাম, শুধু তৃণমূলকেই নয়, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। তালপাতার সেপাই থেকে সেনাপতি কটাক্ষ নাম মুখে না আনলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে বাছাই করা বিশেষণে বিধলেন বিজেপি মুখী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি টিকিট দিলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি। পাল্টা কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরপর রাখবো আপনাদের সামনে। যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন। আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন। হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। সুব্রতদা, বিজেপি যতই শক্ত করে ঘুঁটি সাজানোর চেষ্টা করছে ততই কি মনে হচ্ছে একেবারে বিটুইন দ্য লাইন্স খুঁজে খুঁজে শাসক দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ডিফেন্ড করতে সম্পূর্ণভাবে প্রস্তুত? না, শাসক দলের দায় আমার না। আমি শুধু একটাই কথা বলবো যে জাস্টিস গাঙ্গুলি এদেশের সংবিধানকে সঙ্গে নিয়েই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তাতে পশ্চিমবাংলার মানুষ খুশিই হয়েছিল। এরকম ব্যাপার না যে দুঃখিত হয়েছিল। কারণ দুর্নীতি ধরার প্রশ্নে রাজ্য প্রশাসনের যে ভূমিকা ছিল সেই ভূমিকায় প্রশাসনকে দেখেনি পশ্চিমবাংলার মানুষ। তাই সিবিআই, ইডি এগুলো উনি দিয়েছেন এবং এতে মানুষ আশ্বস্ত হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা যে একই সঙ্গে 2022 সালে মনোরঞ্জন প্রামাণিক ভার্সেস পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদের মামলাটা উনি সিবিআই দিলেন না। এখন প্রশ্ন উঠতে পারে বা প্রশ্ন উঠবে ওটা কি আসলে শুভেন্দুবাবুকে আড়াল করার জন্য? মানে আপনারাও বিটুইন দ্য লাইন্স খুঁজছেন? না, আমি বিটুইন দ্য লাইন্স খুঁজছি না। আমি বলছি উনি যা যা করেছেন আফেল্ড হয়েছে সমস্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে। আমি এটার সঙ্গে একমত, এটা পশ্চিমবাংলার মানুষ একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে 2022 সালে মনোরঞ্জন প্রামাণিক মামলাটায় উনি সিবিআই দিলেন না, ফলে এখন ওনার রেজিগনেশন করা এবং কোন একটা রাজনৈতিক দলে যোগদান করার সঙ্গে এইটার সম্পর্ক মানুষ খুঁজতে পারে। তার দায় ওনার, তার দায় অন্য কারণ না। এবং যেগুলো এখন খোঁজার কথা আপনি বলছেন, স্বাভাবিকভাবেই আমি শীর্ষেন্দুদার কাছে বিরতির পর এই প্রসঙ্গে আসবো যে বিচারপতি হিসেবে কোথায় তিনি সিবিআই দেবেন, কোথায় তিনি রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করাবেন, কোথায় তিনি সিআইডি কে দায়িত্বভার দেবেন, এটা সম্পূর্ণ বোধহয় একজন বিচারপতির এখতিয়ারের মধ্যে এবং তার বিবেচনাধীন। গতকাল সন্দেশখালীর ঘটনার 3টি মামলার দায়িত্বভার সিবিআই এ হস্তান্তরের নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। গতকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে সময়সীমা বেঁধে দিয়ে বললেন যে শেখ শাহজাহানকে গতকাল বিকেল 4:30-এর মধ্যে শেখ শাহজাহান এবং এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত নথি সিবিআই এর হাতে তুলে দিতে হবে। যদিও হাইকোর্টের সেই ডেডলাইন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই হাতে পায়নি শেখ শাহজাহানকে। সিবিআই এর হাতে হস্তান্তরের জন্য এর থেকে ভালো মামলা আর হতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া অপরিহার্য। সন্দেশখালী মামলা এবং শেখ শাহজাহানকে
সিবিআই এর হাতে হস্তান্তর করে মন্তব্য মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির। হাইকোর্টের নির্দেশে মামলা পেলেও শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত পাননি সিবিআই আধিকারিকরা। গতকাল ভবানী ভবনে 2 ঘন্টা অপেক্ষার পর খালি হাতে ফিরতে হলো কেন্দ্রীয় এজেন্সিকে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, আর সেই কারণেই শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়নি, এমনটাই খবর সূত্রে। 50 দিনেরও বেশি সময় অধরা থাকার পর যাকে গ্রেফতার করা হয় তিনি সাধারণ নাগরিক নন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়া প্রয়োজন। সন্দেশখালীর 3টি মামলা সিবিআই হস্তান্তরের নির্দেশ দিয়ে এই মন্তব্য করেন মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শেখ শাহজাহানকে মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে। যদিও হাইকোর্টের ডেডলাইন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সিবিআই শেখ শাহজাহানকে হাতে পায়নি, আর এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবনান বাবুর কাছে যাবো। দেবনান বাবু, যেদিন শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন 29 তারিখ, 56 দিনের মাথায় শাসক দল পরিষ্কার বলে দিল, শাসক দলের তরফ থেকে ব্যাখ্যা এবং পুলিশের তরফ থেকে ব্যাখ্যা ছিল যে কোর্টে নাকি একটা স্টে দেওয়া ছিল এবং কোর্ট যখন সেই স্টেটা তুলে নিল তারপরে 2-3 দিনের মধ্যেই রাজ্য পুলিশ একেবারে অ্যাক্টিভলি কাজ করলো এবং শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে নিল। সেই দিনই আবার তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে বহিষ্কার করলো। সেই শেখ শাহজাহানকে যখন হ্যান্ডওভার করার কথা হলো, সিবিআই হ্যান্ডওভার করার কথা হলো, ইদির ওপর হামলার ঘটনায় যখন সিবিআই তদন্ত দিতে চাইছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, শাসক কেন দৌড়চ্ছে সুপ্রিম কোর্ট, রাজ্য কেন দৌড়চ্ছে? আমার প্রশ্ন না, বিচারের একটা ব্যবস্থা আছে। হাইকোর্টে মানে সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ, এরপরে সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টে যাবে না কেন? কারণ আমরা নিজে দেখেছি লালন শেখ বকচুই মামলায় সেখানে তাকে হত্যাই করা হলো, যেটা তার কোনো বিচার হলো না, সিবিআই আদালতে দিয়েছিল। না এটা হত্যাও করা হতে পারে না, নিশ্চয়ই। আমার প্রশ্ন বিচার সিবিআই হেফাজত হলে কি আসে যায় রাজ্য সরকারে? কোনো অসুবিধা নেই। না আমার প্রশ্ন হচ্ছে আমি তো বিচারের পথ দেখতে পারি। আমি যদি এখানে টাকাগুলো রাজ্য সরকার, আমি যাব না, তুমি কি বলো আমি যাব না? না আমি সিঙ্গেল বেঞ্চ, তোমার কথাটা শোনো, আমি সিঙ্গেল বেঞ্চ, ডবল বেঞ্চ, আমার যদি সুপ্রিম কোর্ট, আমি কি সেখানে যাব না? এটাও তো বিচার, যাব না। না নিশ্চয়। আর দ্বিতীয় আমি তো বলছি, না দ্বিতীয় আমি যেটা বলছি, না আচ্ছা দিয়ে বক্তব্য কি হলো? না বক্তব্য কি হলো? লালন শেখ হত্যা করা, আপনি সন্দেশখালী ঘটনার বক্তব্যের উদাহরণ আনবেন কেন? শেখ শাহজাহানকে কি তার পরিচয়? তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করেছে, তারপরও যাচ্ছে সুপ্রিম কোর্টে। সিবিআই হেফাজত হলে কি সমস্যা? রাজ্য সরকারের কি সমস্যা? ঠিক আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি দেবনারায়ণ বাবুর মতো একজন অধ্যাপক শেখ শাহজাহানকে নিয়ে এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? তো শান্ত হন ফার্স্ট। এবার শুনুন একটু শান্ত হন, এবার আমার কথাটা শুনুন। হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার অর্ডার দিল একটা সময়ের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে হবে এই মাফিয়া শেখ শাহজাহানকে, ঠিক আছে? কিন্তু সেটা রাজ্য সরকার তথা রাজ্য পুলিশ মানল না। একটা মেনশনিং হয়েছে অভিষেক মানু সিংকে দিয়ে সুপ্রিম কোর্টে, সেই মামলা সুপ্রিম কোর্টে এখনো শুনানি হয়নি। এই প্রেক্ষাপটে কোনো স্টে নেই, কিচ্ছু নেই। উচিত ছিল আইন মেনে, সেটা শীর্ষ যদি আরো ভালো করে বলতে পারবেন, যে এই মাফিয়া শেখ শাহজাহানকে সিবিআই কে হস্তান্তর করা, সেটা করলো না।